কম্পিউটার সায়েন্সের একটা খুবই ইন্টারেস্টিং একটা মডেল আমরা দেখবো, বাট বিফোর দ্যাট আমরা একটু বায়োলজিক্যাল ইনটিউশনটা নেওয়ার চেষ্টা করি যে কেন দেখতে চাচ্ছি আমরা। সো ফার আমরা একটা টার্ম খুব ইউজ করি, এটা হচ্ছে জিন, রাইট? আর আরেকটা টার্মও আমরা ইউজ করতে শিখেছি, যেটা হচ্ছে জিনোম। হোয়াট ইজ জিনোম অ্যান্ড হোয়াট ইজ জিন? আবার বায়োলজিক্যাল বেসিক। জিন কি আর জিনোম কি? জিন হচ্ছে একটা সেগমেন্ট যেটা প্রোটিন প্রোডিউস করে, কোডিং পার্ট। আর জিনোম, জিনোম কি একটা সব জিন নাকি আরো কিছু? All genetic materials, not only genes but exon, intron, the whole DNA sequence is genome, right? Now the set of question that we are going to ask today is where is this is a genome, where is a gene? Gene কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের আজকের কোশ্চেন। So before these genetic technologies were available, তার মানে এখনকার টেকনোলজি কি একেবারে ডিজিটাইজড, তারা কি স্ট্রিং লেভেলে গিয়ে এসিজিটি রিড করে ফেলে, তাই না? তাহলে এখন তো আমার কাছে at least we have some data, some reference genome and we already know যে এটা একটা জিন, এটা একটা জিন, তাই না? তাহলে এখন কিন্তু আমার অ্যানালাইসিস অনেক সহজ স্টিল না, মেবি কিছু পয়েন্টার তো আমার আছে যে আচ্ছা হিউম্যান জিনের মধ্যে এই জায়গাতে জিন আছে, তাহলে মেবি আরেকটা হিউম্যানের মধ্যে এই জায়গাতে জিনটা থাকার কথা। সো রেফারেন্স জিনোম থাকার কারণে সুবিধা পাচ্ছি। আচ্ছা, রেফারেন্স জিনোম যদি না থাকে, ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা মাউস জিনোম নিয়ে কাজ করতেছি, মাউসের কথা রেফারেন্স জিনোম নাই, তাহলে আমি জানি যে মাউস আর হিউম্যান কি সিমিলার হওয়ার কথা, তাহলে হিউম্যানের যেখানে আছে সেটার উপর বেস করে কি আমি মাউসের ওই জায়গাটাতে খুঁজতে পারি। যখন এই টেকনোলজিগুলো ছিল না তখন তাহলে আমি কিভাবে কাজ করছি? অ্যাজাম্পশন করে। সো বেসিক্যালি তখন আমাদের মাইক্রোস্কোপ ছিল, তাই না? সো পিপল ইউজ টু চেক ইন দ্য মাইক্রোস্কোপ যে ক্রোমোজোমের মধ্যে দেখতে কেমন ক্রোমোজোমগুলো। তাদের একটা ধারণা ছিল যে মনে হয় ক্রোমোজোমের মধ্যেই জেনেটিক ইনফরমেশন আছে, এবং তখন ওই ক্রোমোজোমের সাইজ দেখে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করতেন যে এইখানে একটু মনে হয় ক্রোমোজোমটা একটু ছোট হয়ে গেছে, কোন একটা পেয়ার অফ ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম ছোট হয়ে গেছে, এবং আরেকটা অর্গানিজমে ওই ক্রোমোজোমটা অথবা একই স্পেসিসের আরেকটা স্পেসিমেনে হয়তো বা দেখা যাচ্ছে স্যাম্পল দেখা যাচ্ছে দ্য ক্রোমোজোম উইল ফর্ম, রাইট? এই দুইটা ইমেজিং এর মাধ্যমে জাস্ট ছবি দেখে ওই যেমন নিউনাটাল মানে বাচ্চা যখন মায়েরা প্রেগনেন্ট থাকে তখন বাচ্চাদের একটা ক্রোমোজোম স্ক্যান হয়, যে স্ক্যানে দেখা যায় যে ওই ডাউন সিনড্রোমের বাচ্চাদের জন্য পার্টিকুলার ক্রোমোজোমের ইমেজিং দেখা যায়। সো এখন তো টেকনোলজি আরো অনেক ইমপ্রুভ হয়েছে, বাট জাস্ট লুকিং এট দ্য সাইজ অফ দ্য ক্রোমোজোমস তারা বোঝার চেষ্টা করতেন যে এই দুটোর মধ্যে ডিফারেন্সগুলো কোথায়। তো জিনের আইডিয়াটা, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা অনেক আগে থেকে ছিল। জিন একটা অ্যাবস্ট্রাক্ট কিছু ছিল, জিন যে একটা স্ট্রিম, একটা এরিয়া অফ দ্য জিনোম, এই লেভেলে তারা অনেক পরে আসছেন। যখন ডিএনএ সিকোয়েন্স রিভিল হইল তখন তারা বুঝতে পারলেন যে আসলে একটা সিকোয়েন্স, রাইট? বাট বিফোর দ্যাট একটা জিনের একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ছিল, সামথিং দ্যাট ইজ ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস। এই আইডিয়াটা কিন্তু বহু যুগ ধরেই ছিল, রাইট? And then they used to see the things under the microscope, যে দেখতে পার্থক্য কোথায়, নিউক্লিয়াসে বা ক্রোমোজোমে দেখতে পার্থক্য কোথায়। But now with the advent of the new technologies and also some regions already marked যে আমি জানি এখানে একটা জিন আছে, এখন কিন্তু আমি চাইলেই কোশ্চেনটা করতে পারি যে জিনোমের মধ্যে জিন রিজনগুলোকে খুঁজে পাওয়ার উপায় কি? Human genome is already sequenced, mouse genome is already sequenced, but not all genomes are sequenced, right? তাহলে নতুন জিনোমগুলোতে আমি কিভাবে জিন কোথায় জিনগুলি আছে, জেনেটিক রিজনগুলো কোথায়, এটা খুঁজে পাবো কিভাবে? অ্যানসারটা হচ্ছে বাই লুকিং ইনটু দ্য এক্সিস্টিং জিনোমস এন্ড দেয়ার জেনেটিক রিজনস, তাই না? এটাই তো অ্যান্সার হওয়া উচিত। এই রিজনগুলোকে বলে হচ্ছে সিজি আইল্যান্ডস। সিজি আইল্যান্ডস, এই নামটা এরকম কেন, অদ্ভুত কেন? সিজি আইল্যান্ডস, তার মানে এই সিজি আইল্যান্ডস। আমি খুব হাই লেভেল থেকে যদি বোঝার চেষ্টা করি, সিজি আমি যদি টুমার চিন্তা করি, টুমার, সিজি ইজ ওয়ান অফ দোজ টুমার্স। কয়টা টুমার আছে আমার অ্যালফাবেটে? How many tumors do I have in the alphabet? 16টা, তাই না? C C C G C A C T এরকম করে 16টা আছে না? So C G is one of those tumors. তাহলে approximately C G এর পার্সেন্টেজ কত হওয়া উচিত যদি DNA র্যান্ডম স্ট্রিং হয়?
স্যার 1/16 1/16, থ্যাংক ইউ। 1/16 হচ্ছে ওটা সেটা হচ্ছে প্রায় কত 6 পয়েন্ট সামথিং। বাস্তবে এই পরিমাণটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সাম পার্সেন্ট, মানে 2% এরও নিচে। তাহলে কোশ্চেন হচ্ছে যে এত কম কেন? সামথিং ইজ দেয়ার, রাইট? আমরা অলরেডি জানি যে সি এর একটা ডিমিনেশন হয়, তাই না? ওই যে সি কনভার্ট হয়ে কি থাইলিনে কনভার্ট হয়ে যায়, সো এটা একটা রিজন, রাইট? সো 6% হওয়ার কথা যদি র্যান্ডম স্ট্রিং হতো, কিন্তু আসলে র্যান্ডম স্ট্রিং না, ইট হ্যাজ গট আ ল্যাঙ্গুয়েজ। এন্ড ইন্টারেস্টিংলি সিজি কম, 2% এর কম, কিন্তু সব রিজনে আবার সিজি কম না। There are regions where CG percentage is higher, and those are the regions upstream the genes. ওই জায়গাগুলোতে প্রোমোটার বাইন্ড করে, ওই জায়গাগুলোর একটু কাছাকাছি জেনেটিক রিজনগুলো পাওয়া যায়। তার মানে সিজি আইল্যান্ডস, তার মানে সিজি আইল্যান্ডস একটা প্রোটেকশন মেকানিজমের মতো, রাইট? এবং ওই জায়গাগুলোতে সিজি মিথাইলেশন হয় না, বা সিজি এর ডিমিনিশন রিলেটিভলি কম হয়। সো দে ট্রাই টু প্রোটেক্ট দেয়ার জিনস। এই অর্গানিজমগুলি তার জিনগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তাহলে আমি যদি সিজি আইল্যান্ডগুলো খুঁজে বের করতে পারি, তাহলে আই ক্যান গেস যে সিজি আইল্যান্ডের কাছাকাছি কি জেনেটিক রিজনগুলো হবে। সো আওয়ার টুডেস ক্লাস will be based on how we can predict or find CG islands, or the regions where CG has got a higher ratio compared to the other regions. ওটা বের করতে পারলে তাহলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে হ্যাঁ এর আশেপাশে মনে হয় আছে, রাইট? So how can I do this? I can analyze the genome, right? এবং আমি খুব সহজ একটা টেকনিক বের করেন। আমি কি করতে পারি? পুরো জিনোমের শুরু থেকে শেষ পর্যন্ত সিজি রেশিওগুলো দেখতে পারি না? একটা উইন্ডো, উই সেইং দ্যাট দ্য উইন্ডো, রাইট? উইন্ডো ইজ এ গুড আইডিয়া। আমি একটা উইন্ডো নিলাম, সেই উইন্ডোতে দেখলাম যে সিজি পার্সেন্টেজ কত, সিজি পার্সেন্টেজ কত। তাহলে নন জেনেটিক রিজনের সিজি পার্সেন্টেজ কি কম হওয়া উচিত। তাহলে আমি থ্রু আউট দ্য জিন যদি আমি স্ক্যান করে যাই, তাহলে আমি দেখতে পাবো যে কিছু কিছু রিজনে সিজি পার্সেন্টেজ হাই, কিছু কিছু রিজনে কি কম। সো দিস ইজ গুড আইডিয়া, বাট what will be the window size? I don't know, right? তাহলে এখানে একটা hyperparameter and it comes with all the complexities, right? So আমরা একটা mathematical model আজকে দেখার চেষ্টা করব, যেটা নাম হচ্ছে আসলে hidden Markov model, which may or may not help us to find that, right? আচ্ছা, and it has got many applications, not in biology but also in the many other different fields of computer science. Hidden Markov model. আচ্ছা, আমরা হিডেন মার্কভ মডেলের আইডিয়াটাতে যাব। সো আমরা আগে একটু বায়োলজি প্রবলেমটা বুঝলাম, তাই না? এবং উইন্ডোইং সিস্টেম ইজ নট এ ব্যাড আইডিয়া, বাট উইন্ডোইং সিস্টেম সলভ করতে পারি কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করব আর কি। সো আমরা একটু অ্যানালজি আনার জন্য আমরা একটা ক্যাসিনো ধরে নিলাম। ক্যাসিনো ইজ এ ব্যাড আইডিয়া মেবি, বাট ইটস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড লট অ্যাবাউট প্রবাবিলিটিজ, রাইট? আচ্ছা, ধরেন যে একটা ক্যাসিনোতে একজন গ্যাম্বলার, সে হচ্ছে কয়েন ইউজ করে। কয়েনে দুইটা পিঠ আছে, তাই না? সাইড আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। And you know that this particular guy, he uses either a fair coin, which has got equal probabilities of giving head or tail, which means the probability of head will be 0.5 and probability of tail will be also 0.5. And also he has got another biased coin, which is biased, which has got a higher probability of heads. Now, if I am to bet on what? Outcome of the coin, right? So, আমার সামনে সে হচ্ছে কয়েন টস করবে, আমার বেট করতে হবে। তাহলে আমার কি করা উচিত? বায়াসড কয়েন কিছুক্ষণ ওকে অবজার্ভ করে বোঝার চেষ্টা করছি তোকে হেড বায়াস কয়েন ইউজ করতেছে নাকি ফেয়ার কয়েন ইউজ করতেছে। তাই করা উচিত না? ফ্রেন্ডস দেখছি কেউ? ফ্রেন্ডসে ওই যে ওরা যখন লাস ভেগাসে যায় তখন কি এক বুড়া মহিলা থাকে না, যে হচ্ছে চুপচাপ বসে বসে দেখে যে কোন স্লটটাতে হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটতেছে। যখনই কেউ চলে যায় ও কি হচ্ছে ওইটাতে যায়। তাহলে আই হ্যাভ টু অবজার্ভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার অফ দ্য মেশিন অর দ্য গ্যামলার, তাই না? তাহলে আমি যদি শুরুতে গিয়ে হেডের উপরে বেট করতে শুরু করি, আমি কি হাঁটতে শুরু করবো? আমাকে দেখতে হবে যে ও কি করতেছে। সো দিস আর দ্য অবজারভেশনস, দিস আর দ্য অবজারভেশনস। আমি দেখবো যে ও কয়টা টস করতেছে এবং আউটকাম কি আসতেছে, এবং সেখান থেকে ধারণা করতে হবে যে আসলে মডেলটা কি। তাহলে দুটো টার্ম ইউজ করলাম, একটা বলছি অবজারভেশন, একটা বলছি মডেল। অবজারভেশন ইজ হোয়াট ইউ সি, দ্য আউটকাম,
head or tail. And the model, it's either a biased coin or a fair. So something is hidden there, right? So I don't know which coin this gambler is using, but I could see the outputs. এখন আমাকে বলেনি আউটপুট দেখে কি আপনার পক্ষে বোঝার উপায় আছে সে ফেয়ার কয়েন ইউজ করতেছিল নাকি বায়াস কয়েন ইউজ করতেছিল? দিস ইজ র্যান্ডম ট্রায়াল, রাইট? How can we do that? গ্রিন মানে হচ্ছে হেড, রেড মানে হচ্ছে টেল। সো হোয়াট কয়েন ইট ইজ ইউজিং? $18। 8 আর 10, রাইট? 8টা হচ্ছে টেল, 10টা হচ্ছে হেড। সো হোয়াটস ইউর বেট? ফেয়ার? বায়াস, ফেয়ার, বায়াস, ফেয়ার। কিভাবে করতেছেন? এনাফ ডেটা নাই, 20টা থেকে করতে হবে, করেন দেখি। এনাফ ডেটা নাই, দ্যাটস এ গুড অ্যানসার। এনাফ ডেটা নাই, হাজার খানেক অবজারভেশন পেলে নিশ্চিত হইতে পারতে হবে, তাই না? এটা আমরা জানি যে the more observations you have, the more confident you can have on the observations, right? Right? So that's true, but maybe this is biased or fair. এটা fair হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তো এই অবস্থায় আমাকে বেট করতে হয়, probably আমি fair এর উপর যাবো। But what's the math? Sir, but কাছাকাছি number of heads and tails, sir. So Yeah, but what's the math? কাছাকাছি number of, so basically আমি প্রথমে যদি ধরে নেই যে সবগুলো হচ্ছে ফেয়ার থেকে আসছে, what is the probability that this sequence can be generated by a fair coin? What's the probability? 0.5 times multiplied by 0.5 multiplied by 0.5, so 0.5 to the power right? 18. 0.5 to the power 18. 0.5 to the power whatever is seen, right? Make sense? কারণ সবগুলো 0.5, তাই না? আর যদি আমি বলি যে what is the probability that this has come from biased, it will be different probability, তাই না? সেটা কি হবে? Sir, 0.75 to the power count of head. 0.75 into 0.75 into 0.25 and so on, right? And এই দুইটা probability মধ্যে কম্পেয়ার করে কি আমি বুঝতে পারবো যে আমার কয়েনটা বায়াস ছিল নাকি ফেয়ার ছিল? Make sense? So even if I'm not seeing the what coin it is using, but looking at the observations and some assumption about the coin. Now look at this. I have an assumption about the coin. Coin-এর কিছুটা প্রপার্টি আমি জেনে গেছি, তাই না? এটা একটা কোশ্চেন যে ও যে এরকম 0.5 ইউজ করে আর 0.75 0.25 ইউজ করে, এটা আপনাকে কে বললো? এটা আপাতত ধরে নিছি, বাট লেটার উইল আস্ক যে এটাই বা আমরা কোথা থেকে পাচ্ছি। মেক সেন্স? সো সাপোজ একটু আমি জানি এবং আমি জানি যে ও একটা কয়েন ইউজ করে ফর থ্রু আউট দিস এন্টায়ার গেম, সে একটা কয়েন ইউজ করে। সেক্ষেত্রে আমার একটা আপাতত সলিউশন হচ্ছে যে আমি এরকম খুব সিম্পল ওয়েতে I can find out, right? So I'm not seeing the model here. Model যে কোনো একটা ইউজ করে কয়েন, right? So just based on this observation, can I tell which coin this guy is using to generate this sequence 18 or whatever number is there? So answer হচ্ছে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই যে দুইটা assumption নিতে পারি। একটা হচ্ছে যে whole of the time it was using fair coin or whole lot of the time it was using biased coin. So now looking into this, আমরা দেখলাম যে তিনটা হেড আছে, সো হেড আর টেলের জন্য সমান, আর এখানে হচ্ছে টেল একটু বেশি আছে, তাহলে ডেফিনেটলি কি এই দুইটা প্রবাবিলিটি একটা রেজাল্ট আসবে, তাই না? এবং যদি আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে কোনটা হবে। ফর এক্সাম্পল এখানে আসছে এই যে 5 to the power 7, 0.5 to the power 7, that's what you say, and this is some other value. কোনটা বড় মনে হচ্ছে? উপরটা বড় মনে হচ্ছে, তাহলে কি এটা ফেয়ার হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? সো দিস ইজ হোয়াট উই ক্যান ডু। এবং এটার জন্য খুব সিম্পল প্রবাবিলিটি জানলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? এবং আমি খুব সহজেই কি করতে পারি যে আমি একটা লগ অডস রেশিও বা লগ অডস স্কোর বের করতে পারি। হোয়াট ইজ লগ অডস স্কোর? লগ অডস স্কোর হচ্ছে যে আমি আমার যে প্রবাবিলিটি অফ ফেয়ার এবং প্রবাবিলিটি অফ বায়াসড এই দুইটা একটা রেশিও নিচ্ছি, রেশিওটাকে আমি একটু লগে কনভার্ট করতেছি। সো এখানে একটা ভ্যালু পাচ্ছি। যদি উপরের ভ্যালুটা বড় হয়, ফেয়ার যদি বড় হয়, তাহলে এই ফ্র্যাকশনটা কি 1 এর উপরে হবে, সেক্ষেত্রে লগ কি হবে? পজিটিভ। আর যদি নিচেরটা বড় হয় তাহলে কি 1 এর ছোট হবে, লগটা হয়ে যাবে কি নেগেটিভ। সো লুকিং ইন দিস ভ্যালু, পজিটিভ হলে ধরে নিব এটা হচ্ছে ফেয়ার, নেগেটিভ হলে ধরে নিব কি biased. And here is your window size. উইন্ডো সাইজটা হচ্ছে ওই যে আমার উইন্ডো সাইজ। কত উইন্ডো সাইজ এখানে? 1 2 3 4 5 6
সাত উইন্ডো সাইজে আমি লগ অডস রেশিও দেখতেছি। তাহলে এখন আমি ওই উইন্ডো সাইজ ধরে ধরে আগাবো এবং আমি দেখবো যে কখন, তাহলে আমি বুঝতে পারবো যে সে কি করছে, রাইট? বাট যদি সে কয়েন চেঞ্জ না করে তাহলে এটা, রাইট? কয়েন চেঞ্জ না করলে এটা কি ইজি প্রবলেম না? rather easy problem. But now let's make the problem a bit difficult. আমরা ধরলাম হচ্ছে আমার মতো এরকম পাঞ্জাবি পরে আছে এবং পাঞ্জাবিটা ভাঁজ করা আছে, ভাঁজ করে এখানে কয়েন রাখা আছে। মাঝামাঝি করে কি এক হাত থেকে আরেক হাতে কয়েন সুইচ করে, এবং কখন সুইচ করে এটা আপনি দেখতে পারেন না, because he is so clever, right? Now the problem is becoming more difficult. মডেল আগে কি ছিল? একটা মডেল ছিল, স্ট্যাটিক মডেল ছিল, তাই না? It was only fair or bias. But now we're saying যে এর মাঝখানে কি সে চাইলে কি সোয়াপ সুইচ করতে পারবে। দুইটা মডেল, দুইটা স্টেট আছে, একটা হচ্ছে ফেয়ার স্টেট, একটা হচ্ছে বায়াস স্টেট। আই ডোন্ট নো সে কোনটা ইউজ করে এবং সুইচ করে কখন, এটাও আমি জানি না। শুরুতে সে কি ছিল এটাও জানি না। সো এগেইন আই হ্যাভ গট দিস অবজারভেশনস এন্ড আই নিড টু নো যে সে এটা এই মানে সোজা কথা হচ্ছে আমাকে গেস করতে হবে যে মডেল কি ছিল, রাইট? মডেল দেখি এই মুহূর্তে মডেল দেখি, কারণ সেটা করলে আমার মানে আমার বেগ ধরতে কি সুবিধা হবে, তাই না? So still it's casino and we'll go a bit with the casino, then we'll try to formulate our City Island prediction based on something very much similar. Alright? So এখন আমাদের আইডিয়া হচ্ছে যদি এমন হয় যে সে হচ্ছে কয়েন চেঞ্জ করে। আমার প্রশ্ন হচ্ছে কয়েন যে চেঞ্জ করে এটা তো তার মর্জি মতন করে সেটা, রাইট? আপাতত আমরা ধরে নিলাম তার কয়েন চেঞ্জ করার প্রবাবিলিটি হচ্ছে 0.1, দ্যাট মিন্স 10 বারের মধ্যে একবার হচ্ছে সে কয়েন চেঞ্জ করে। এটাও কিন্তু ধরে নেওয়াটা ঠিক হয় না, তাই না? ইটস আওয়ার অ্যাজাম্পশন। লেটার অন উইল আস্ক যে এই ধরে নেওয়াটা কিভাবে। সো আমরা দেখেন জটিল হয়ে গেল জিনিসটা, তাই না? আর শুরুতে আমরা ধরেছিলাম যে দুইটা কয়েন এন্ড ইট ডাজ নট চেঞ্জ, নাও ইট মুভস চেঞ্জ করে। আবার কয়েনের প্রবাবিলিটি আছে, ফেয়ার কয়েন 0.5, বায়াস কয়েন 0.7525. Where are these coming from? Model assumption. এবং কয়েন চেঞ্জ করে যে 0.1 প্রবাবিলিটি, এটাও কি মডেল অ্যাসাম্পশন। আপাতত মডেল অ্যাসাম্পশন ধরে আগাচ্ছি, পরে আমরা এই মডেল অ্যাসাম্পশন কিভাবে করতে হয় এটা আমাদের শিখতে হবে। সো ফার ফাইন। নাও পর্দার আড়ালে গ্যামলার এগুলো করে, বা যে আপনার সামনেই করতেছে আপনি দেখতেছেন না। You are only seeing the outcomes of these experiments, either head or tail, and you have a sequence of observations. এখানে কিন্তু একটা টেম্পোরাল জিনিস আছে, একটা পর একটা আসতে থাকে অবজারভেশন গুলো, রাইট? সো এগুলো দেখে আপনাকে মডেল সম্বন্ধে পেতে হবে যে এই যে হেডটা আসলো, হেডটা কোত্থেকে আসছে, বা এই যে টেলটা আসলো, টেলটা কোত্থেকে আসছে, অর্থাৎ কিনা মডেল কি তখন বায়াস ছিল নাকি হচ্ছে ফেয়ার ছিল। So first problem that we are defining here is looking into the outputs. Outputs কে আমরা বলবো x. X একটা vector, so output is a series of observations. That means there will be x1, x2, x3 and so on. Up to how many? Say n সংখ্যক or whatever number is there. So each of these observations, these are some outcome of the model, right? So for our case, this is either head or tail, and underlying there is a model. This model could be fair or biased. So we can also represent that as a symbol pi. Pi is a vector once again. So pi says what are the models, what coin will account. তাহলে সেখানেও কি একটা sequence, right? For example, it could be fair, then again, so there could be pi 1, pi 2 and pi m. তাহলে প্রথমে হয়তো একটা ফেয়ার কয়েন ছিল, সেখান থেকে হয়তো আউটপুট 1 বের হয়েছে, যে আউটপুট 1 হয়তো বা হেড অথবা কি টেল, and then pi 2 again it could be a fair or a biased one, and so on. So each time there was a coin that was used, that was what we call the model, but this model is hidden because we don't know what coin was used. Only what we could see is the observations. The problem is, based on the observation, can you deduct what the model was? তার মানে এই head tail sequence থেকে can you predict what was the hidden states of the model? Fair প্রত্যেকটা observationের জন্য was it generated by head fair or was it generated by
প্রবলেম হচ্ছে এটা ফার্স্ট প্রবলেম আমাদের। এই প্রবলেমটাকে আমরা ডিকোডিং প্রবলেম নামে চিনি। ডিকোডিং কেন? বিকজ উই সি দ্য ইনপুট and we need to decode the hidden states. Problem is clear, right? What will be the solution? Can we use the log-odd ratio or the windowing mechanism that you have proposed? চাইলে করা যায়, তাই না? আমরা হয়তো এই সিকোয়েন্স বরাবর একটা উইন্ডো নিয়ে চিন্তা করবো। আমি যদি চিন্তা করি যে এই উইন্ডোতে একই রকমের ইউজ করবে, রাইট? তাহলে উইন্ডোতে লগ-অড রেশিও দেখে আমি বুঝতে পারতেছি যে এটা কি ফেয়ার অর বায়াস। যখনই চেঞ্জ হয়ে গেল তখনই ধরে নিব যে এখানে চেঞ্জ আসছে। বাট দ্য প্রবলেম ইজ ইট ক্যান ডু ইট ইন এনি স্টেট, রাইট? সো উইন্ডো সাইজ আর কখন চেঞ্জ হইলো এই দুটার মধ্যে একটা সমস্যা হবে। তাহলে অল পসিবল কম্বিনেশনস অফ উইন্ডো সাইজ দেখতে হবে, সো ইট বিকামস ইন্ট্রাক্টেবল, রাইট? মেক সেন্স? কম্পিটিশন ডিফিকাল্ট না প্রবলেমটা? আচ্ছা, তাহলে আমাকে উইন্ডো সাইজ থেকে বের হয়ে আসতে হবে। সো দ্যাটস ওয়াই উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এ হিডেন মার্কভ মডেল, রাইট? সো আমাদের এই পুরো সিকোয়েন্সটা একটা প্রবাবিলিটি বের করতে হবে, বা অথবা উল্টাটা করতে হবে, অর্থাৎ কিনা given the sequence we have to decode the hidden states, right? So প্রত্যেকটা পজিশনে আমাদেরকে কোন কয়েনটা মোর লাইকলি এটা বের করতে হবে। মেক সেন্স? ইট ইজ এ সিকোয়েন্সিয়াল প্রবলেম, কারণ একটা একটা পড়ে যাচ্ছে। সো আমরা যেই ম্যাথমেটিক্যাল মডেলটি ইউজ করব এটার নাম হচ্ছে হিডেন মার্কভ মডেল। This is a model, you don't need to agree to this. এই মডেলের অনেক সমস্যা বের হবে। Later on we will see যে বা আমরা মেশিন লার্নিং কোর্স বা কোনো কোর্সে দেখবো যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ হচ্ছে হিডেন মডেলের জায়গায়। সো বেসিক্যালি they use as very similar concept, okay? আচ্ছা, সো হিডেন মার্কভ মডেল কি বলতেছে? হিডেন মার্কভ মডেল বলতেছে, বাট হিডেন মার্কভ মডেল is good compared to recurrent neural network because we can understand how hidden Markov model works. রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক সবসময় বোঝা যায় না, কিছু একটা করে আর কি, বা কিছু একটা করে না, কিছু একটা করে আমরা বোঝার চেষ্টা করবো, বাট দিস মোর এক্সপ্লেনেবল। কেমন? আচ্ছা, কারণ আমি এখন পর্যন্ত বুঝতে পারছি নাকি? তো দেখা যাক শেষ পর্যন্ত বুঝতে পারি কিনা। সো হিয়ার ইজ দ্য মডেল। এগেইন দিস মডেল হ্যাজ গট সো মেনি অ্যাজাম্পশনস। আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে, সো বেসিক্যালি এই পার্টটা হচ্ছে হিডেন আর এই পার্টটা হচ্ছে অবজার্ভ। আমরা একটু দেখতে পাই, মডেলের আউটপুট দেখতে পাই। মডেল কি জেনারেট করতেছে সেটা দেখতে পাই। মডেল জেনারেট করতেছে হেড অর টেল, সাম সিম্বলস। For our case of CG islands, we'll see that ACGT এই চারটা সিম্বল সে আমাকে দিবে। Hidden state, either it's a CG island or it's not a CG island. So very much similar, আমরা পরে ফর্মুলেট করব এটাকে। বাট এইখানে আপাতত আমাদের কয়েন মডেলে আমরা দেখতে পাচ্ছি যে দুই রকম কয়েন থাকতে পারে। হিডেন মার্কভ মডেল কামস উইথ সাম হিডেন স্টেটস। এখানে আমরা আপাতত দুইটা স্টেট ধরেছি, খুব সিম্পল। আমাদের সিকোয়েন্স অ্যালাইনমেন্টে সেট করা ছিল তিনটা MXY, রাইট? ওইটাকেও চাইলে আমরা হিডেন মার্কভ মডেল দিয়ে ডিফাইন করতে পারবো। আচ্ছা, এখানে স্টেটস দুইটা, একটা হচ্ছে ফেয়ার আর একটা কি বায়াস। এন্ড আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ফেয়ারই থাকে 90% কেস, চেঞ্জ হয় হচ্ছে 1%। সো এই জিনিসগুলো এগুলো মডেল প্যারামিটার, এগুলো বলি আমরা মডেল প্যারামিটারস। আমরা আপাতত এই মডেল প্যারামিটারগুলো ধরে নিচ্ছি যে আমরা সামহাউ জেনে গেছি। বাস্তবে এগুলো আসলে সামহাউ জানার কোনো উপায় নাই, ইউ নিড টু লার্ন দেম। আপাতত ধরে নিচ্ছি প্রবলেমটা দ্যাট মাচ ইজি যে আমাদের কাছে মডেল প্যারামিটারগুলো দেওয়া আছে। শুধু তাই না, এই মডেলগুলো থেকে যে সিম্বলগুলো জেনারেট হয় এগুলোকে আমরা বলি হচ্ছে ইমিশন অফ সিম্বলস। কি সিম্বল জেনারেট হয়? একটা H আর একটা হচ্ছে T। দিস আর দ্য অবজারভেশন দ্যাট উই সি। সো ফেয়ার থেকে এই দুটো সিম্বল জেনারেট হয়, বায়াস থেকে এই দুটো সিম্বল জেনারেট হয়। সো দে আর সেম, বাট নাও there is also a emission probabilities. So these are called emission probabilities. 0.5 of generating H, 0.5 of generating tail. Here also 0.75 of generating head and 0.25 of generating T. So this is the full specification of the HMM states, their transitions and emissions. Transition means 0.9 same state, 0.1 another state, 0.9 same state, 0.1. So these are the transition probabilities and these are the emission probabilities. So this is the full specification. So these are the transition probabilities and this is the emission probabilities. মোটামুটি ভাবে একটা খুব সহজ দুই স্টেটে হিডেন মার্কভ মডেল আমরা দেখছি, যেখানে হচ্ছে
Yes, this is a kind of automata, definitely. This works like an automata. So in that state, but this is a stochastic automata, right? So it's not guaranteed যে এখানে সে সবসময় কি হেড দিবে। So emission probability বলে একটা ব্যাপার আছে, right? So this is difference between your deterministic automata and Heisenberg automata. So this is stochastic non-deterministic automata, okay? And আপাতত ট্রানজিশনের মধ্যে কি stochasticity আছে, so with 0.9 probability it can stay to the same state, or 0.1 probability it can go to the next state. So this is a full specification of the HMM model. তিনটা কয়েন কি হলে কি হতো, মডেল চেঞ্জ করতে হতো, রাইট? চারটা কয়েন হলে কি হতো, মডেল চেঞ্জ করতে হতো। হেড টেলের জায়গায় যদি আরো কোনো অঙ্ক থাকতো, মডেল চেঞ্জ করতে হতো। আপাতত মডেল এটা ধরে নিচ্ছে আমরা, ঠিক আছে? Fine. Now the problem is you are seeing some emission symbols. আপনারা কিছু সিম্বল দেখতে পাচ্ছেন, পাবো আমরা। সেই সিম্বলগুলো থেকে আমাকে ডিকোড করতে হবে what were the states, because এই পার্টটা আমরা দেখতে পাই, এই পার্টটা আমরা দেখতে পাই না, that's why it's called hidden. Fine. Okay, let's deal with the problem now. So here is the formal definition of HMM. একটা HMM ডিফাইন করতে হলে কি কি লাগে? আমরা একটু আগে দেখেছি আমাদের স্টেট লাগে, তাই না? দুইটা স্টেট লাগে, দুইটা বা আসলে বাস্তবে আরো বেশি স্টেট হতে পারে, রাইট? তাহলে স্টেট থাকতে পারে, ফর এক্সাম্পল আমরা যদি ধরে নেই যে আমার স্টেট হচ্ছে একটা সেট আছে, স্টেটের এটা হচ্ছে কিউ, সেট অফ স্টেটস। সো আই নিড transition probabilities for all of these states. How many transition probabilities do I need? ধরেন আমার চারটা স্টেট আছে, তাহলে আমার ট্রানজিশন প্রবাবিলিটি কয়টা লাগবে? আমাদের ধরেন তিনটা ছিল সিকোয়েন্স অ্যালাইনমেন্টে, কি কি ছিল? m x y। তাহলে আমার ট্রানজিশন প্রবাবিলিটি কয়টা লাগবে? প্রত্যেকটা স্টেট থেকে কি প্রত্যেকটা স্টেটে যেতে পারে না, রাইট? তাহলে how many transition probabilities do I need? ফার্স্ট স্টেট m, m এর জন্য কয়টা ট্রানজিশন প্রবাবিলিটি লাগবে? তিনটা। একটা হচ্ছে m নিজের স্টেটে থাকবে, অথবা x এ যাবে, অথবা কি y এ যাবে। x থেকেও কি তিনটা, ইদার x নিজেতে থাকবে, অথবা m এ যাবে, অথবা কি y তে যাবে। y তে যাচ্ছে না, তাহলে এটা কি হবে? জিরো হবে। বাট আই নিড 3 probabilities, রাইট? তাহলে আমার যদি q সংখ্যক স্টেট হয়, তাহলে আমার জাস্ট ট্রানজিশন প্রবাবিলিটি যে ম্যাট্রিক্সটা, এটা কত বড় হবে? q into q, 3 to 3, 4 into 4. So I should have a matrix যেটা হচ্ছে এরকম 7 স্টেপ যদি হয়, তাহলে কি 7 into 7. Each of these rows will tell me যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার প্রবাবিলিটি কত, তাই না? তাহলে এই রো বরাবর, তার মানে এইটা এই স্টেটটা কি? এই স্টেটটা হচ্ছে 5 নাম্বার রো, 7 নাম্বার কলাম, তার মানে 5 থেকে 7 এ যাওয়ার প্রবাবিলিটি। তাহলে ক্যান ইউ টেল মি এই রোতে সবগুলো নাম্বার যোগফল কত হবে? তাই না? কারণ 5 এ যাওয়ার, 5 থেকে অন্য কোন স্টেটে যাওয়ার প্রবাবিলিটি, তাহলে the summation of all these probabilities will be 1. তাহলে প্রত্যেকটা রো এর ক্ষেত্রে একই কাহিনী, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে সিম্বলস। সিম্বলস আর দোজ দ্যাট উই অবজার্ভ, যেটা আমরা দেখতে পাই, হেড টেল এগুলো, রাইট? আমাদের সহজ যে মডেলটা, সেই মডেলটাতে আমরা বলছিলাম আমাদের মাত্র কি 2 symbols are there, right? But in DNA, how many symbols do we have? 4. Or maybe in some other cases, say English language, how many characters we have? At least 26. Capital দিলে আরো বেড়ে যাবে, আর যদি পাঞ্চুয়েশন সিম্বল দিব সামনে আরো বেড়ে যাবে না? বুঝা যাচ্ছে? তাহলে প্রত্যেকটা স্টেটে কি ওই সিম্বলগুলো জেনারেট হতে পারে? So we need another matrix of set of probabilities that we call the emission probabilities. প্রত্যেকটা স্টেটে ওই যে 7টা স্টেট ছিল, প্রত্যেকটা স্টেটে 4টা করে সিম্বল A C G T or whatever है, 7টা একটা কাল্পনিক নাম্বার। তাহলে প্রত্যেকটা স্টেটে কি A C G T এমিট করার প্রবাবিলিটি কত? এবং এগেইন এই রোগুলার সামেশন কি হবে? 1 হবে, তাই না? ফর এক্সাম্পল আমাদের কেসে আমাদের যে সিম্পল হিডেন মার্কভ মডেল ছিল, এখানে ম্যাট্রিক্সটা ছিল খুব সিম্পল 2/2, আর এই ম্যাট্রিক্সটা কি ছিল? এটা খুব সিম্পল, এটা কি 2/2। ফর এক্সাম্পল এখানে ছিল কি ফেয়ার বায়াস, ফেয়ার থেকে ফেয়ারে যদি এরকম লাগে 5.5 বায়াস। এখানে কি ছিল? রো ছিল ফেয়ার এবং বায়াস, এখানে ছিল হেড, আর এখানে কি ছিল টেল।
That's a very simple case, right? But in generalized যদি আমরা করি তাহলে আমাদের এরকম আমাদের লাগবে, রাইট? তাহলে আমাদের এখানে হচ্ছে যে সিম্বলগুলি প্রত্যেকটা স্টেটই এমিট হইতে পারে। সো এইটার সাইজ হবে number of states multiplied by number of symbols, right? Okay, so this much we need to know to solve the decoding problem. Decoding problem is you will be given x, you have to find out pi. Pi is the sequence of states, right? Sequence of states. Now, how many sequences are possible? How many sequences are possible? For example, আমাদের যে প্রবলেমটা দুইটা স্টেট আর দুইটা সিম্বল। সো আমি যদি আপনাকে একটা সিকোয়েন্স দেখাই, যে সিকোয়েন্সটা হচ্ছে 10টা লেংথের, 10 লেংথের, তার মানে 10 length string combination of heads and tails. Now, can you tell me how many possible states are there? State sequences are there. 10 to the power. আমি কোশ্চেন আবার করি। পাই, হোয়াট ইজ পাই? আমার x কি? x বলেছে, তাই না? x হচ্ছে 10 লেংথের একটা অবজারভেশন, হেড টেল হেড টেল হেড টেল। আই এম আস্কিং ইউ, পাই কি? হোয়াট ইজ পাই? পাই ইজ another sequence, but pi is fair based or fair or fair based fair biased, right? So how many possible state sequences are there? 10 লেংথে কয়টা সিকোয়েন্স হতে পারে? 2 to the power 10. At each position it could be either biased or fair, right? So you have to find out the best states, sequence of states, right? Make sense? আচ্ছা, তাহলে আমরা একটা সহজ প্রবলেম সলভ করতেছি। সো এগেইন আই এম ইটারেটিং যে একটা রো এর সামেশন কি হবে? 1. অলরাইট, সো হিয়ার ইজ দ্য সিচুয়েশন, রাইট? হিয়ার আমরা যদি একটা পাথ জানা থাকে আমাদের, সাপোজ আমরা জানি যে এটা হচ্ছে পাথ। হোয়াট পাথ? স্টেট পাথ, পাই। ইজ ওয়ান অফ দোজ। এটা কয়টা সাইজ কত? এটা 1 2 3 4 5 6 7 8 9 10 10 সাইজের একটা অবজারভেশন দেওয়া আছে, রাইট? আর এটা 10 সাইজের একটা hidden state sequence. Then I am asking you, what is the probability of seeing these symbols if your states were like this? State গুলি জানা আছে। এখন কি প্রবলেমটা একটু সহজ না? কি হবে? আমি যদি জেনে যাই যে এটাই ছিল আমার স্টেট সিকোয়েন্স, তাহলে এখান থেকে এমিশন প্রবাবিলিটি গুলো মাল্টিপ্লিকেশন করলে কি বের হয়ে যাওয়ার প্রবাবিলিটি, তাহলে আমি জানি যে এটা হচ্ছে ডেফিনেটলি কি একটা ফেয়ার কয়েন, রাইট? প্রথমটা শুরু করেছিল কি দিয়ে? ফেয়ার কয়েন দিয়ে। ফাইন, ফেয়ার কয়েন পেয়ে গেলাম। যদি ফেয়ার কয়েন হয় তাহলে ফেয়ার কয়েনে টেল আসার সম্ভাবনা কত? সরি, ইনিশিয়ালি একটা ফেয়ার কয়েন পাচ্ছি, রাইট? ফেয়ার কয়েন হলে আমার প্রবাবিলিটি, সরি, ফেয়ার কয়েন যদি হয় তাহলে এমিশন প্রবাবিলিটি কত? 0.5। পরেরটাও কি ফেয়ার, তাহলে এমিশন 0.5, ফেয়ার 0.5। বায়াস যদি হয় তাহলে এইটা হেড, এটা সম্ভাবনা কত? And so on, right? This much is clear, right? আরেকটা প্রবাবিলিটি আছে, সেটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি। সো এখান থেকে ফেয়ার থেকে কি একটা ফেয়ার ট্রানজিশন হয়েছে। তো ফেয়ার থেকে ফেয়ার ট্রানজিশন কত? 0.9। এখান থেকে ফেয়ার থেকে কি আরেকটা ফেয়ার ট্রানজিশন হয়েছে 0.9। এখান থেকে ফেয়ার থেকে কি? সো দুইটা ঘটনা কিন্তু ঘটতেছে। একটা হচ্ছে স্টেট দেওয়া আছে, ইনিশিয়াল স্টেট একটা, তারপর কি I'm seeing the transitions, right? Make sense? তাহলে আমি এখানে ট্রানজিশন কয়টা পাওয়ার কথা আমার? 1 2 3 4 5 6 7 8 9টা পাওয়ার কথা। তাহলে যে 1 2 3 4 5 6 7 8 9টা পাওয়ার কথা। আর ইনিশিয়ালি শুরু যে আমি করতেছি, শুরু কি ফেয়ার থেকে হতে পারে, বায়াস থেকে হতে পারে। তার একটা প্রবলেম থাকে দরকার। যে আইডিয়ালি যদি মনে করি যে না, সে হচ্ছে যে কোনো জায়গা থেকে সমান হতে পারে, তাহলে কি এটা কি হবে? 0.5 হওয়ার কথা, যদি দুটো ইকুয়ালি লাইকলি হয়। আদারওয়াইজ what are probability I can assign? So this should be, so এই প্রত্যেকটা ভ্যালু কি মাল্টিপ্লিকেশন হবে? What? This will give me the probability that given this sequence I am seeing this outputs, right? So একটা হচ্ছে আমার ট্রানজিশন প্রবাবিলিটি, অর্থাৎ এই যে টোটাল সিকোয়েন্সটা দেখতেছি, এই সিকোয়েন্সটা প্রবাবিলিটি কত। আর একটা যদি সিকোয়েন্সটা থাকে
তাহলে সিকোয়েন্স থেকে আউটপুট অবজারভেশন এটা হওয়ার সম্ভাবনা কত, রাইট? দ্যাট গিভস মি অ্যান আউটলাইন অফ অ্যান অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা আমরা বলতে পারি নাইভ ডিকোডিং প্রসেস। সো একটা সিকোয়েন্স যদি দেওয়া থাকে সেখান থেকে এই আউটপুটটা আসার সম্ভাবনা কত এটা বের করতে পারছি, রাইট? তাহলে এখন পসিবল অল সিকোয়েন্সের জন্য যদি আমি এটা এই প্রববিলিটি বের করতে পারি, তাহলে আমার কাজ কি? আর্কব্যাকস বের করা, যেই প্রববিলিটি সবচেয়ে বড় সেটার যে স্টেট সিকোয়েন্সটা ওইটাই কি আমার ডিকোডিং প্রবলেম আসা উচিত। বাট আনফরচুনেটলি এটা করতে হলে কি আমাকে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক সিকোয়েন্সের জন্য এই ক্যালকুলেশনটা করতে হবে, রাইট? এটা হচ্ছে 10টা সিম্বল, আমি যদি 10 এর জায়গায় 100 হয় তাহলে 2 to the power 100. Now these are like only considering 2 hidden states. যদি এটা 4 hidden states হয়, it will be 4 to the power 100. So this is going to be exponentially হয়ে যাচ্ছে না, রান টাইমটা পলিনোমিয়াল হচ্ছে না। So this will require lots of computation. So can we do something better, right? So আইডিয়াটা কিছুটা আমরা ধরতে পারতেছি। So তাহলে আমাদেরকে যেটা করতে হবে, so probability যে given this state sequence and this is the observations, এটা probability কি হবে? probability হচ্ছে multiplication of, তাহলে আমি initially আমার একটা coin selection করতে হবে। after that each time I select I mean প্রথমে কি একটা coin আমার সিলেক্ট করতে হবে, যেটা প্রথমে একটা নাম্বার দেওয়া ছিল, রাইট? it could be যদি ইকুয়ালি লাইকলি হয় তাহলে 0.5 otherwise that should be value। এরপর প্রথম কয়েনটা যখন সিলেক্ট হলো সেই কয়েনটার জন্য এই সিকোয়েন্সটার এমিশন প্রবাবিলিটি কত, তারপর কি আবার একটা কয়েন চেঞ্জ, এন্ড এই জিনিসটা কি মাল্টিপ্লাই হয়ে থাকবে না, তাহলে ইটস এ লং মাল্টিপ্লিকেশন এন্ড দিস উইল গিভ আস দ্য প্রবাবিলিটি অফ গিভেন দিস স্টেট সিকোয়েন্সেস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস স্টেট সিকোয়েন্স generated these output sequences. And our decoding problem says that given this hidden Markov model and if you are given this x, find out this path that maximize this joint probability. তাহলে আমাদের একটা নাইভ অ্যালগরিদম হতে পারে যে enumerate all the pi's possible pi, যতগুলি পাথ হতে পারে সে প্রত্যেকটা পাথের জন্য এই প্রবাবিলিটি বের করো, আর যেই পাথের জন্য হচ্ছে প্রবাবিলিটি ম্যাক্সিমাম হলো ওইটাই আউট করতে হবে। বাট উই আর সেইং যে এটা তো একটা এক্সপোনেনশিয়াল টাইম লাগবে, তাই না? তাহলে আমরা এই সলিউশনে যাব না। We need to do something better, right? কি হইতে পারে কোনো ইনটিউশন এই ধরনের এক্সপোনেনশিয়াল প্রবলেম যখন আমরা ফেস করি? এর আগে আমরা কোনো সলিউশন দেখেছিলাম? মেমোরাইজেশন, রাইট? করা যাবে এখানে? মেমোরাইজেশন শর্ত কি ছিল? রিপিটেশন, অর আরেকটা ছিল সাবঅপটিমাল স্ট্রাকচার, তাই না? একটা বড় লেন্থের প্রবলেমের সলিউশন যদি ছোট লেন্থের প্রবলেম সলিউশনের উপর ডিপেন্ড করে, এখানে করে ধরেন আমার সিকোয়েন্সের লেন্থ 10, 11 নম্বরটা বের করতে চাই, 10 এর সলিউশন আমি জানি, that does it help? Yes, that helps. করে না? হেল্প করে না? ধরেন 10 এর জন্য আপনি সিকোয়েন্সটা জানেন, তাহলে 10 নম্বরটা তো আপনি জানেন, তাহলে 10 নম্বর থেকে 11 নম্বর যাওয়ার জন্য what are the possible options? দুইটা অপশন, either fair guess অথবা কি, সো 10 এর সলিউশন জানলে 11 সলিউশন বের করা যাবে, তাহলে কি সাবঅপটিমাল স্ট্রাকচার আছে? তাহলে কি বটম আপ কনস্ট্রাকশন করা যাবে না? যাবে। সো we again use dynamic programming here. Make sense? So the solution to this problem is not the enumeration of all states and then checking the probability. The solution is try bottom up. প্রথমে লেংথ 1 চিন্তা করে সলভ করি, তারপর লেংথ 2 সলভ করা যাবে, রাইট? তারপর লেংথ 3, এভাবে আস্তে আস্তে যে কোনো লেংথের দিকে আমি যেতে পারবো না। সো ডিকোডিং প্রবলেমের সলিউশন এটাই, এবং এই অ্যালগরিদমটা যেটা আমরা দেখবো এটার নাম হচ্ছে ভিটারবি অ্যালগরিদম। কি আফসোস, কি হতাশ হয়ে গেলেন? ভিটারবি পড়ছিলেন কোথায়? এনএলপি, ইয়া। আচ্ছা, এনএলপি কোর্সে সবাই করিনি, সবাই করছি না, তাহলে ভিটারবি আমাদের জন্য নতুন, রাইট? Yeah, it's decoding algorithm. Decoding algorithm is called Viterbi algorithm. Okay? আচ্ছা, তাহলে আমরা আইডিয়াটা তৈরি করার চেষ্টা করছি, রাইট? সলিউশনটা দেখি কেমন। সো এটা তো বুঝছি আমরা, তাই না? এটা কিভাবে বের করি এটা তো বুঝছি। যদি আমার একটা given sequence pair থাকে, state sequence and symbol sequence, I can find out the probability. First point এর probability কত?
দেন ফার্স্ট কয়েনটা থেকে এটা জেনারেট হওয়ার প্রববিলিটি কত, তারপরে ট্রানজিশন, তারপর আবার জেনারেশন, তারপর আবার ট্রানজিশন, তারপর আবার জেনারেশন, আবার ট্রানজিশন, এভাবে আগে থেকে টোটাল লিখতো পর্যন্ত। সো 10টা স্টেট, 10টা স্টেটের জন্য 10টা ইমিশন প্রবাবিলিটি, আর প্রত্যেক 10টা স্টেট যদি হয় 9টা ট্রানজিশন আর ইনিশিয়াল স্টেটটা সিলেক্ট করার প্রবাবিলিটি। এই টোটাল 20টা মাল্টিপ্লিকেশন আগে করতে হচ্ছে শুধুমাত্র একটা স্টেট সিকোয়েন্স বের করার জন্য। এন্ড আমি যদি এটা সলিউশন বের করতে তাহলে কি অল পসিবল স্টেটস এর জন্য এই অবজারভেশনগুলো বের করব, তারপর আই উইল সিলেক্ট which one is the maximum probability. Alright, so Viterbi algorithm we are going to use, and this is the dynamic application of dynamic programming again. So why I have, so dynamic programming আমরা যখন সিকোয়েন্স অ্যালাইনমেন্টে দেখছিলাম সেখানে আমরা একই কাজ করেছিলাম, সেখানে আমরা বলছিলাম যে আচ্ছা তাহলে আমাদের স্টেট কয়টা, দুইটা সিকোয়েন্স ছিল, একটা সিকোয়েন্স x একটা y, তাহলে আমার টু ডাইমেনশনাল অ্যারে লাগতো যে এটার একদিকে থাকতো x আর একদিকে y। এইখানে আমাদের দরকার হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে, বাট অ্যারেটার লেন্থ হবে, রো হবে কয়টা স্টেট, আর কলাম হবে the length of the observations. How many observations do I have? So 10টা অবজারভেশন আছে, তাহলে কলাম হবে 10টা, আর ফেয়ার আর বায়াস এই দুটো হচ্ছে আমার স্টেট, তাহলে that much states will be there. So q multiplied by number of observations. For example এখানে আমাদের কি এই যে 10 হচ্ছে আমার অ্যারে আর স্টেট হচ্ছে দুইটা, ফেয়ার এবং, so if I have only seen this part, এইটুকু যদি শুধু দেখতে থাকি, এটা তো সলভ করা কি খুব সহজ না? ইদার এটা ফেয়ার থেকে আসতে হবে কি বায়াস থেকে আসছে, এটা বের করবো কি হবে, ফার্স্ট পয়েন্টটা ফেয়ার বা বায়াস হওয়ার সম্ভাবনা কত মাল্টিপ্লাইড বাই ফেয়ার বা বায়াস হলে ওইটার এমিশন প্রবাবিলিটি কত, তাই না? প্রথমটা কিন্তু খুব সহজ, তাহলে এই ভ্যালুটা বের করা যাবে। ফর এক্সাম্পল এই ভ্যালুটা কি ফেয়ার, ফেয়ার হলে কি হবে 0.5 হচ্ছে এমিশন, রাইট, মাল্টিপ্লাইড বাই ফার্স্ট পয়েন্টটা ফেয়ার হিসেবে সিলেক্ট হওয়ার সম্ভাবনা কত, আমি যদি ইকুয়াল ধরে নিই তাহলে কি 0.5 ইনটু 0.5, তাহলে এই ভ্যালুটা এখানে আসবে। আর বায়াস হওয়ার সম্ভাবনা কত, বায়াস হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5 ইনটু 0.25. So now if I am seeing a tail, এই দুটোর মধ্যে কি যেটা বেশি সেটা আমাকে নিতে হবে না। সো আমি যদি সিকোয়েন্স আর কিচ্ছু না দেখি তাহলে ফার্স্ট স্টেটে কি ছিল বায়াস না ফেয়ার, ফেয়ার, কারণ ওইটা বড় মনে হচ্ছে তাই না, এটা গেল ফার্স্ট স্টেপ, প্রথমটা বের করতেছি। এরপর আমি যদি আরেকটু আগে যেতে চাই তাহলে কি এইটুকের উপর বেস করে তো আগে যাবে নাকি, সেকেন্ডটাতে যদি আমি যাই, সেকেন্ডটাতে যদি যাই তাহলে এই সেলটা যদি আমি আসি, এই সেলটা কি বায়াস, রাইট, তাহলে বায়াসডে আমি কি এখান থেকেও যেতে পারি অথবা কি ডায়াগোনাল একটা মুভমেন্ট হতে পারে, ডায়াগোনাল হবে যদি ফেয়ার থেকে বায়াস ট্রানজিশন হয়, আর হরিজন্টাল হবে যদি বায়াস টু বায়াস ট্রানজিশন হয়। মেক সেন্স? তাহলে এখানে কি দুইটা অপশন আছে আমার, either it could be bias to bias transition and multiplied by the emission probability, আর এটা দেবে কি fair to biased transition multiplied by the emission probability. So already I know this value and that value, right? তাহলে এই ভ্যালুটা কি এই দুইটার ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হবে না, তাহলে কি হবে এখানে, তাহলে প্রথম অ্যারোটা যদি আমি সলভ করি অর্থাৎ কিনা হরিজন্টাল অ্যারো আমাকে বলতেছে অলরেডি I have got this value, right? This is for biased, এটার সাথে আরো কি মাল্টিপ্লাই হবে, তাহলে biased ওই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার নাম দিলাম 1b, 1b মানে biased যেটা আছে মাল্টিপ্লাইড বাই, এখন একটা ট্রানজিশন হলো না, সেকেন্ড ঘরে আসার জন্য আমি কি ট্রানজিশন হয়েছে বায়াস টু বায়াস, এর প্রবাবিলিটি কত, বায়াস টু বায়াস এর প্রবাবিলিটি হচ্ছে 0.9, তাই না? একই স্টেটে থাকার সম্ভাবনা কি 0.9 ছিল আমাদের মডেলে, আর এই মডেল থেকে এখন বায়াসড অবস্থায় আরেকটা কি জেনারেট করতেছে, হেড জেনারেট করতেছে, তাহলে সেই হেডের প্রবাবিলিটি কত 0.75. So this is one value, one possible value for this cell, right? আরেকটা হচ্ছে ডায়াগোনাল যদি হয় তাহলে সে আসতেছে 1 ফেয়ার থেকে, রাইট, 1 ফেয়ার এর ভ্যালু অলরেডি এখানে ক্যালকুলেট করা আছে, this will be multiplied by, now there is a transition, what kind of transition is this, fair to bias, so what is the probability of this transition 0.1,
মাল্টিপ্লাইড বাই এই স্টেটে হেডের প্রবাবিলিটি। এই স্টেটে হেডের প্রবাবিলিটি কত? দিস ইজ হোয়াট স্টেট? বায়াস স্টেট। বায়াস স্টেট হেডের প্রবাবিলিটি। নাও আমার ডায়াগোনাল দিব নাকি হরিজন্টাল দিব? দেখে যেটা বড় মনে হয়, দেখে বড় মনে হচ্ছে কোনটা? হরিজন্টাল। আমি নাকি ডায়াগোনাল, আই ডোন্ট নো, মাল্টিপ্লাই করতে হবে। এমিশনের পার্টটা দেখে মনে হচ্ছে হরিজন্টাল, কিন্তু আবার এই দুটো ভ্যালুর মধ্যে কি নিচেরটা বড় উপরেরটা ছোট, ইটস জাস্ট একটু কম্পারিজন। সো আমি এই দুটোর মধ্যে ম্যাক্স নিব, রাইট? তো সিমিলার ওয়েতে নিচের যে সেলটা আছে এই সেলেও কি দুই রকম হইতে পারে, একটা হচ্ছে এখান থেকে আসতে পারে, আরেকটা কি এখান থেকে আসতে পারে। এখানেও কি দুইটা আরো মাল্টিপ্লিকেশন করে যেটা বড় ওইটা নিতে হবে, ইদার ফ্রম হরিজন্টাল অর ফ্রম ডায়াগোনাল। তারপর কি 3 এর জন্য করা যাবে, তারপর 4 এর জন্য, সুপার। এবং প্রত্যেকটা জায়গাতে আমি যেটা নিচ্ছি ওইটা আমি একটা আরেকটা প্যারালাল লিখে দিয়ে আসতে পারি যে আমি কি হরিজন্টাল থেকে নিলাম নাকি ডায়াগোনাল থেকে নিলাম। সিমিলার ওয়ে উই ডিড ইট ফর সিকোয়েন্স অ্যালাইনমেন্ট অর লংগেস্ট কমন সাবসিকোয়েন্স প্রবলেম। প্রত্যেকটা জায়গাতে যখন আমি অপটিমালটা বের করতাম তাহলে কি আগেরটাতে কোন জায়গা থেকে নিয়েছি আমি সেটা আমি পয়েন্টে রেখে আসতাম না। সো when I come here এই দুইটা ভ্যালুর মধ্যে দেখে কি আমি বুঝতে পারছি কোনটা বড় কোনটা ছোট। যেটা বড় সেখান থেকে আমি কি ব্যাক ট্র্যাক করতে শুরু করে দিলাম। So this will decode the sequence for you. বোঝা যাচ্ছে সমাধানটা? Alright. So this is called decoding problem এর সলিউশনটা তাহলে আমরা বিটার বি দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের যেখানে আগে রান টাইম ছিল for this problem the run time was basically 2 to the power l. L is the size of the observation. এখানে এটা রান টাইম করতে যদি আমি এই অ্যারেটা ইউজ করি, রান টাইম কত? 2 to the power l ছিল, রাইট? What was 2? 2 was q, right? q was the number of states. 2 to the power l এটা ছিল। এখন কত হয়ে গেছে? q multiplied by l, তাই না? এই 2 to the power l একটা দিলেই হলো। সো রান টাইম এক্সপোনেনশিয়াল থেকে কোথায় নেমে আসলো? কোয়াড্রেটিক এ নেমে আসলো না? রাইট। সো দিস ইজ মাচ কম্পিটিশন লেস এক্সপেন্সিভ থিং। সো এইটা হচ্ছে আমাদের কাজ, যে প্রত্যেকবার আমার আগের যে ভ্যালুটা ছিল তার সাথে আরো দুইটা প্রবাবিলিটি গুণ হবে। একটা হচ্ছে ট্রানজিশন, আর একটা হচ্ছে ওই ট্রানজিশনটা হওয়ার পর ওই সিম্বলটা জেনারেট করা প্রবাবিলিটি কত। মেক সেন্স? ওকে। সো এই যে আমরা যদি জেনারেলাইজড অবস্থা চিন্তা করি, যে সাপোজ আমার এখন দুইটা সেটের জায়গায় কিউ সংখ্যক স্টেট আছে, তাহলে এই যে সেলের ভ্যালুটা এটা কি আগের স্টেটে যে কোনো একটা থেকে আসতে পারে না? সো কিউ নাম্বার অফ স্টেটস থেকে আসতে পারে, রাইট? 7টা থাকলে 7টা থেকে আসছে, 7টা যেটা বড় হয় প্রত্যেকবার কি এই ভ্যালুটা যখন যাবে ওইখানে এই ভ্যালুটা এই প্রবাবিলিটি ভ্যালুটা উইল বি মাল্টিপ্লাইড বাই দিস ট্রানজিশন প্রবাবিলিটি এন্ড ইমিশন প্রবাবিলিটি। মেক সেন্স? সো ইমপ্লিমেন্টেশন খুবই সহজ, ইমপ্লিমেন্টেশন কিছু ইঞ্জিনিয়ারিং ইস্যু আছে। ওকে, আমরা আগের একটা কলাম কমপ্লিট না করে পরের কলামে যেতে পারি না। সো লুপটা যখন লিখবো তখন হচ্ছে এই ওয়াইজ লিখতে হয়, রাইট? সো দিস মাচ উই নো ফ্রম ডাইনামিক প্রোগ্রামিং, রাইট? অলরাইট। সো এই ভ্যালুগুলো এখানে চলে আসবে না লাস্টে, এবং এখান থেকে যেই ভ্যালুটা নেক্সট পাবো আমরা সেখান থেকে পিছন দিকে হচ্ছে যেভাবে ব্যাকট্র্যাক করতে হয়, কারণ আমি প্রত্যেকটা জায়গায় লিখে রাখছিলাম যে কোথা থেকে আমি ফেরত আসতাম, তাই না? Yeah, we can do that. Alright. So this is a kind of a graph, right? So this graph says this is the first observation, second observation, third observation, fourth observation, and we are looking for a maximal path, right? Graph মধ্যে একটা it's not shortest path, it's a maximal path problem, right? Runtime is runtime is basically quadratic, right? Runtime is basically quadratic. Alright. Now, multiplying these probability values. এই যে একের পর এক probability মাল্টিপ্লাই করে যাচ্ছি, কি হবে? শেষ পর্যন্ত গিয়ে দশমিকের পর শূন্যের সংখ্যা কি বাড়তে থাকবে না? সো পাইথন বা ম্যাটল্যাব whatever language we are using কত পর্যন্ত আমাকে অ্যালাউ করবে? একটু করে সব শূন্য হয়ে যাবে না? So using those multiplications is a very difficult thing to manage. তাহলে মাল্টিপ্লিকেশন করা যাবে? কি করতে হবে? লগ দিতে হবে। লগ দিলে এগুলা কি একটা সামেশনের, কারণ আমি আলটিমেটলি ম্যাক্সিমাম চেক করব। সো লগের ম্যাক্সিমাম
যা অরিজিনাল তাই হবে, রাইট? সো it says that if you have to measure this one AB, then if you take the log, so log will give you summation of log values and they will not overflow. তাহলে সুবিধাটা আমি যেটা পাবো সেটা হচ্ছে যে এটার ম্যাক্সিমাইজ ভ্যালু যা, AB ম্যাক্সিমাইজ ভ্যালু কি তাই, because log is a continually increasing function, right? সো যেই ভ্যালুর জন্য মানে AB এর জন্য ম্যাক্সিমাম খোঁজা আর log AB এর জন্য ম্যাক্সিমাম খোঁজা কি একই জিনিস, because I'm going to compare between these two values. So this is an engineering solution, so we don't use the original values, we will be using the logs, so that we, instead of multiplication, we use additions of values and that will not overflow, underflow, right? You can underflow issue আছে. Okay, so this much is done. আমরা estimating টা আজকে দেখব না, তাহলে একটা example দেখি, right? An example on our original problem. Problemটা কি? CG islands. তাহলে CG island এ আমরা কি assume করতে পারি? CG island এ আমরা assume করতে পারি যে CG probability কি একটু বেশি। তাহলে এখানে আমাদের hidden একটা স্টেট আছে denoted by H and আরেকটা স্টেট আছে L, high and L, right? High হচ্ছে high CG, L হচ্ছে low CG। তাহলে probability গুলো দেখে কি তাই মনে হচ্ছে? এমিশন প্রবাবিলিটি দেখে তাই মনে হচ্ছে? তাই তো মনে হচ্ছে। এই যে এখানে জাস্ট কাল্পনিক কিছু নাম্বার। আবারও একটা কোশ্চেন বাকি আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখতে চাই, যে এই এস্টিমেশন গুলো কোথা থেকে আসে, এই 0.3 0.2 এগুলো কোথা থেকে আসে আপাতত আমরা ধরে নিচ্ছি, বা ওই যে ফেয়ার আর বায়াসের ক্ষেত্রে এটা কি আদৌ জানা সম্ভব? গ্যামলার 0.75 আর 0.25 দিয়ে করতেছে, গ্যামলার কোনোদিন আমাকে কয়েন হাতে দিতে দিবে না। সো উই নিড টু সলভ দ্যাট প্রবলেম অ্যাজ ওয়েল। ওকে, ফার্স্ট লেটস সি দ্য এক্সাম্পল and for the CG island prediction. So এখানে আমার দুইটা স্টেট আছে, একটা হচ্ছে CG high CG, এটা হচ্ছে low CG content. So high CG content আমরা দেখতে পাচ্ছি যে emission probability কি CG এর একটু বেশি compared to A and T, just assumption. And low CG তে আমরা দেখতে পাচ্ছি কি A আর T বেশি। আর কি দেখতে পাচ্ছি? সো আমাদের emission probability clear, right? Emission probability summation কি হওয়া উচিত? 1 হওয়া উচিত, তাই পাচ্ছি। Yep. আর কি লাগবে? ট্রানজিশন probability লাগবে। How many states do we have? 2 states. So transition matrix এর সাইজ কেমন হবে? 22. তাহলে হাই সিজি থেকে হাই সিজি থাকার probability হচ্ছে 0.5। হাই সিজি থেকে লো সিজি তে যাওয়ার probability হচ্ছে 0.5, আর লো সিজি আইল্যান্ড থেকে সিজি কন্টেন্ট থেকে হাই সিজি কন্টেন্টে যাওয়ার probability হচ্ছে 0.4 and the other must be 0.6, right? আর ইনিশিয়ালি সে হাই সিজি থেকে শুরু করতে পারে, so that's equal likely, এটা শুরু থেকে হতে পারে। স্পেসিফিকেশন ফাইনাল, you have to question যে এইগুলা কোথা থেকে আসছে, স্পেসিফিকেশনগুলো that will solve estimating the HMM parameters, that's a different question. আমরা আগে দেখি যে ডিকোডিং প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিনা given the model parameters. Later on we will ask the original question যে ভাই এই মডেল প্যারামিটার এটা আমাকে কে দিয়ে দিল, এই 0.5 0.6 এগুলো করতে পারবো আমি, right? So we need to solve that problem as well. Okay, so here to solve this problem we now can use the decoding problem to solve it. We can use the Viterbi algorithm, তাই না? তো Viterbi algorithm আমাকে বলতেছে যে ভাই এগুলো ইউজ করো না, এগুলো ইউজ করলে মাল্টিপ্লিকেশন করতে হবে and you will be in trouble. তাহলে কি করতে হবে? লগ নিবা, লগ নিলে একটু যোগ করা যাবে instead of, right? তাহলে আমি প্রথমেই পুরো জিনিসটাকে একটা সো এই যে লো সিজি কন্টেন্ট এন্ড হাই সিজি কন্টেন্ট এর খুব সিম্পল প্রবলেমে আমরা কনভার্ট করে ফেলছি। অলরাইট, সো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলো কি লগে কনভার্ট করে ফেলা। সাপোজ দিস ইজ আওয়ার সিকোয়েন্স, নাও আই হ্যাভ টু টেল দিস ফার্স্ট জি ইজ ইট কামিং ফ্রম সিজি আইল্যান্ড অর নট, সেকেন্ড জি and so on, right? So decoding problem, this is our x and we need to find the pi, and ideally আমরা কি মাল্টিপ্লিকেশন করব। সো আমরা বলতেছি যে আমরা এটা করতে চাই এবং আমরা Viterbi ইউজ করতে চাই, and this is very similar algorithm to Needleman-Wunsch. Needleman-Wunsch ছিল আমাদের সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য যে অ্যালগরিদম দিয়েছিলাম, তাই না? লাইক সিমিলার algorithm. So first thing we need to do is we need to convert this to log. আমরা তো অলরেডি এগুলো শিখে ফেলছি, সো আমি একটু স্কিপ করলাম। এগুলো হচ্ছে সব লগগুলো আমরা নিয়েছি, রাইট? মেক সেন্স? সব কেন নেগেটিভ হচ্ছে? কারণ সব 1 এর ছোট। সো দিস বাট সুবিধা হচ্ছে এই ভ্যালুগুলো যোগ করলে আন্ডারফ্লো হওয়ার সম্ভাবনা নাই।
বা ওভারফ্লো সম্ভাবনা নেই। Alright, so we are using log 2 base. You can use any log that your calculator gives you. Okay? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি? প্রথম যে এলিমেন্টটা আমরা দেখতেছি g, তাহলে g কোথা থেকে আসছে? তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, রাইট? ম্যাট্রিক্সের ফার্স্ট দুইটা রো আমি চিন্তা করতেছি। তো এখানে একটা h আর একটা কি l। তাহলে প্রথমটা h হওয়ার সম্ভাবনা কত? কেন 2 বেস লগ নেওয়া হয়েছে বোঝা যাচ্ছে? কারণ 0.5 থাকার কারণে এটা কি হয়ে গেছে -1। খুব সুন্দর একটা ভ্যালু, রাইট? আর কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি -1 আর আদারওয়াইজ আমি কি 0.5 মাল্টিপ্লাই করতে হতো, তাই না? এখন মাল্টিপ্লাই করতেছে না। এখন এমিশন প্রবাবিলিটি দিতে হবে। এমিশন প্রবাবিলিটি কোনটা দিব? g। g মানে কি? আমি কি হাই ধরছিলাম, রাইট? হাই। হাই যদি হয় তাহলে g এর প্রবাবিলিটি কত? লো এর জন্য কি একই কাহিনী হবে? লো এর জন্য যে -1 আর লোতে যদি g হয় তাহলে হচ্ছে এটা মাইনাস। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? এটা বড়। থাকলো আপাতত। যদি আর কোনো সিকোয়েন্স আমি না দেখতাম তাহলে আমার কন্ডিশনে তো এটা হচ্ছে হাই। বাট নাও আমি আরেকটু দেখবো। আরেকটু দেখে এখন কি আসবে? নেক্সট জি আসবে। নেক্সট জি এখানে যদি আসতে চায় তাহলে এখান থেকে আসতে পারে অথবা কি এখান থেকে আসতে পারে। তাহলে there is a transition and emission, তাহলে দুটো জিনিস যোগ হবে, ট্রানজিশন প্রবাবিলিটি এন্ড এমিশন প্রবাবিলিটি। সো এই যে ট্রানজিশন প্রবাবিলিটি এখানে দেওয়া আছে আর এমিশন তো এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কি দেওয়া আছে না? সো আমি একটু করে আগাইতে পারবো। সো আমি যদি পরেরটাতে যাই g2 মানে হচ্ছে কি বলতেছি আমরা, এই দুটো ভ্যালু ক্যালকুলেট করা শেষ। এখন হচ্ছে আমি ওই সেকেন্ড ঘরে আসছি। তাহলে এটা হচ্ছে হাই অথবা কি লো। তাহলে এই ভ্যালুটা আমি ক্যালকুলেট করব। এই ভ্যালুটা কি এই হরিজন্টাল এখান থেকে আসতে পারে অথবা কি ডায়াগোনাল থেকে আসতে পারে, রাইট? তাহলে অলরেডি আমার তাহলে কি করতে হবে? তাহলে আমার এখানে আমি ম্যাক্স অফ দিস গাই হিয়ার অর ম্যাক্স অফ দিস, মানে আমার হচ্ছে এই দুটোর মধ্যে যেটা বড় সেটা আমি দেব না? তো অলরেডি আমার এই ভ্যালুটা ক্যালকুলেট করা থাকে। তো এই ভ্যালুর সাথে অতিরিক্ত কি যোগ হবে? ট্রানজিশন ফ্রম হাই টু হাই প্লাস হাইতে গিয়ে আরেকটা g, that means this value here. আর যদি ডায়াগোনাল হয় তাহলে এই ভ্যালুটার সাথে যোগ হবে কি ট্রানজিশন ফ্রম লো টু হাই হচ্ছে এই ভ্যালুটা, এন্ড এমিশন হচ্ছে this guy here. So এই যে this guy here প্লাস ওই দুটোর মধ্যে এটা ম্যাক্স। মেক সেন্স? এটাও কি একই ভাবে। আর এই যে কোনটা আমি নিলাম ওইটাকে আমাকে আবার আরেকটা প্যারালাল এরিয়াতে স্টোর করতে হবে, যে আমি কি ডায়াগোনাল নিলাম নাকি হরিজন্টাল নিলাম। তাহলে এইভাবে আস্তে আস্তে পুরোটা যদি আমি কমপ্লিট করে ফেলি দেন বিতে আমি কি ব্যাক টেক করতে হবে। সো হিয়ার ইজ দ্য partially completed tree and then look at the last two values. Now you know যে এটা সবচেয়ে বড় এবং এখানে যেই অ্যারোগুলো সেট করা ছিল ওই অ্যারোগুলো ধরে ব্যাক টেক করে করে কি আমি খুব সহজেই যেতে পারবো না, and that will give us the solution to this problem. So backtracking is very much possible the same way that we have seen in sequence alignment problem. So that should end our today's topic, but still we don't know যে দুইটা কয়েন দুইটা স্টেট অথবা এই দুইটা স্টেটের যে ট্রানজিশন প্রবাবিলিটি অথবা এই দুইটা স্টেটের যে এমিশন প্রবাবিলিটি এগুলা করতে আসে। We need to solve that. So this is called the estimating of the model parameters problem. And for that problem, you are going to see another algorithm which will be called Baum-Welch algorithm. And that is not our old algorithm. That is the same algorithm we are seeing from the second class, which was EM algorithm or K-means clustering for that matter. একই রকম দেখতে না এগুলো। তা আমরা একটু নেক্সট ক্লাসে দেখবো যে অ্যালগরিদমটা কি এবং কত সহজ। ওকে? So based on these total hidden Markov models, we will have the quiz 4. Next class. Okay? Fine. Quiz 3. Syllabus will be sequence alignment. I will declare them in Discord. Any questions regarding today's class? If not, যারা script দেখতে চাই, you can after this class you can come to my room. I will show you the scripts. আর এর পরের ক্লাসে আমাদের আরেকটা টপিক লিগেসি বাকি আছে, ওটা শেষ করে আমরা আস্তে আস্তে কিভাবে সুপারভাইজড লার্নিং এন্ড গ্রাফ বেসড অ্যালগরিদমস ইউজ করা যায়, জিএমএম এন্ড জেনারেটিভ মেশিন লার্নিং, এগুলো আমরা দেখতে শুরু করব।
জিনোমিক ডেটার উপরে।